সবাই শুনতে পাচ্ছ তো? আমি অটোমেটিক কানেকশনের জন্য লিভ হয়ে গেছিল হঠাৎ করে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হুম, ঠিক আছে, কানেকশন হঠাৎ করে লিভ হয়ে গেছিল। আমি আবার স্ক্রিন শেয়ার করছি। হুম, তাহলে হচ্ছে ফ্যাক্টরস ইনভলভ এর মধ্যে ফুটিং ডেপথ এন্ড স্পেসিং যেটা বলছিলাম, তাহলে সেটার ক্ষেত্রে কি হচ্ছে যে আহ, এমন একটা বেসমেন্ট থেকে এত মানে কতটা ডেপথে আমি ফাউন্ডেশনটাকে বানাবো, যেখানে আমার মানে ধরো কোনো রকম নোংরা বা কোনো রকম গার্বেজ যে মাটিতে থাকবে সেইগুলো কোনো রকম ভাবে আমার মেশিনে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে, বা মেশিনের সাথে সেই গার্বেজ বা সয়েলের কোনো রকম টাচ হবে না, ঠিক আছে। তো অর্গানিক ম্যাটেরিয়াল বা কোনো রকম মাটির সাথে যে জিনিসগুলো থাকে নোংরা ময়লা সেইগুলো যাতে কোনো রকম টাচে না আসে, তার থেকে অনেকটা বেশি উচ্চতায় আমি ফাউন্ডেশনটাকে তৈরি করব। নেক্সট হচ্ছে ডিসপ্লেসড সয়েল এফেক্ট বলতে, ডিসপ্লেসড সয়েল এফেক্ট বলতে সয়েল ইজ অলওয়েজ ডিসপ্লেসড বাই ইনস্টলিং আ ফাউন্ডেশন। তাহলে ইন কেস অফ স্প্রেড ফুটিংস, দ্য ডিসপ্লেসমেন্ট ইজ দ্য ভলিউম অফ দ্য ফুটিং pad and negligible amount from the column resting on the footing. In cases where a basement is involved, the basement floor slab usually rests directly on top of the footing pad. In other case, a hole is excavated for the footing. The footing and column are installed and the remainder of the hole is backfilled to the ground surface. তো কি বলছে, যে সয়েলটা আমরা ইউজ করছি, যে সয়েলটার উপরে বেসিক্যালি ফাউন্ডেশনটা আমরা তৈরি করছি, তো সেই সয়েলটাকে আমরা প্রথমে মানে আগে পরিষ্কার করে নিয়ে সেই জায়গাটা যে ফাউন্ডেশনটা বানাবো, তো সয়েলটা আমরা রিপ্লেস করে দিচ্ছি সেই ফাউন্ডেশনের সিমেন্টিং এরিয়াটা দিয়ে, ঠিক আছে। তো স্প্রেড ফুটিং বলতে যে ফুটিং গুলো বেশি ছড়ানো থাকে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট যেটা হয় ভলিউম অফ দ্য ফুটিং প্যাড, মানে যে পা গুলো থাকে ফুটিং এর, যে পা গুলো থাকে ফুটিং প্যাড, সেগুলো কি হয়, তো সেটা খুব সামান্য অ্যামাউন্ট বা নেগলিজেবল অ্যামাউন্টে তৈরি করা হয় বেসমেন্টের থেকে, মাটির থেকে, ঠিক আছে। তো ইন কেস যদি কোনো রকম বেসমেন্ট ইনভলভ হয়, যেখানে বেসমেন্ট ফ্লোরটা থাকছে বা যে স্ল্যাবটা তৈরি করা হচ্ছে ফুটিং এর, তো সেটা ডিরেক্টলি একটা ফুটিং প্যাডের উপর আমরা তৈরি করে রাখি, ঠিক আছে। আদারওয়াইজ কি করে, একটা গর্ত তৈরি করে দেয়, ঠিক আছে, একটা হোল তৈরি করে দেয় প্রত্যেকটা ফুটিং এর বেসে। তাহলে কি হয়, যে কলম আর ফুটিং গুলো থাকছে সেইগুলো হোলের মধ্যে ইনসার্ট করে দেয়, তাহলে ফলে একটা ব্যালেন্সড ওয়েতে আমার ফুটিং বা ফাউন্ডেশনটাকে আমরা রাখতে পারি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ডিসপ্লেসড সয়েল এফেক্ট। নেক্সট হচ্ছে নেট ভার্সেস গ্রস সয়েল প্রেশার, মানে কতটা সয়েলের উপর প্রেশার পড়বে বা কতটা প্রেশারে সেই ফুটিংটা মানে পুরো মেশিনটাকে হোল্ড করে থাকবে, সেটার উপর বেস করে আমি ডিজাইন করছি। When the soil engineer gives an allowable bearing pressure to the structural designer, as is often the practice, what is the significance of QA? তাহলে হচ্ছে যখন যে সয়েল ইঞ্জিনিয়ার যে বেসিক্যালি সয়েল টেস্ট করছে কোনো ফাউন্ডেশন তৈরি করার আগে, তখন কি করছে সেই মাটিটার কতটা মানে ধরে রাখার ক্ষমতা বা ওয়েট ধরে রাখার ক্ষমতা, তার কারণ যখন আমি একটা মেশিন ইনস্টল করব পার্টিকুলারলি সেই এরিয়ার সেই মাটির উপর তো একটা প্রেশার পড়বে যে ডিউ টু দ্য ওয়েট, ঠিক আছে। তো এবার এই ওয়েটটা এই বার্ডেনটাকে বিয়ার করার ক্যাপাবিলিটি কতটা সেই মাটিটার, ঠিক আছে, সেটা একটা স্ট্রাকচারাল ডিজাইনার আর সয়েল ইঞ্জিনিয়ার মিলিয়ে ঠিক করবে, ঠিক আছে। Is it a net pressure, that is pressure in excess of the existing overburden pressure that can be safely carried at the foundation depth? Is it a gross pressure, that is the total pressure that can be carried out at the foundation depth including the existing overburden pressure? মানে নেট প্রেশার আর গ্রস প্রেশারের মধ্যে এখানে ডিফারেন্সটা বলছে। তাহলে নেট প্রেশার বলতে কি বলছে, যে এক্সেস প্রেশার কি আমি দিচ্ছি, মানে যেখানে অলরেডি ওভারবার্ডেন হয়ে যাচ্ছে আমার মানে সয়েলের ক্ষেত্রে সয়েলের রেসপেক্টে মেশিনের ওয়েটটা কি ওভারবার্ডেন ওয়েতে আমি ফাউন্ডেশনে ইনস্টল করছি, নাকি গ্রস প্রেশার মানে হচ্ছে ওভারঅল একটা অ্যাভারেজ প্রেশার যেটা আমার পড়ছে সেটা থ্রু আউট ফাউন্ডেশনে ক্যারি আউট হচ্ছে। তো এই দুটো ফ্যাক্টর
আমরা নেস্ট ভার্সেস গ্রস প্রেশার সয়েল প্রেশারের ক্ষেত্রে ইনভলভ করে থাকি। নেক্সট যেটা হচ্ছে ইরোশন প্রবলেমস ফর স্ট্রাকচার্স অ্যাডজাসেন্ট টু ফ্লোয়িং ওয়াটার। Bridge piers, abutments, bases for retaining walls, and footings for other structures adjacent to or located in flowing water must be located at a depth such that erosion or scour does not undercut the soil and cause a failure. তাহলে ব্রিজ পায়ার্স বা বেস ফর রিটেনিং ওয়ালস মানে বলতে চাইছে যখন ইরোশনের কোনো রকম মানে প্রবলেম হতে পারে, ইনকেস যদি কোনো রকম ওয়াটার ফ্লো হয় নিচ দিয়ে, ঠিক আছে, বেস মানে মাটি দিয়ে তো জল ফ্লো হবে, কোনো রকম যদি জল ফ্লো হয় তো এমন একটা ডেপথ বা এমন একটা হাইটে আমাকে ফাউন্ডেশনটাকে তৈরি করতে হবে যাতে কোনো রকম ভাবে আমার মেশিন ফেলিওর না হয়, মানে কোনো রকম ভাবে মেশিনে যাতে জল না ঢুকে যায় ইন কেস অফ ইরোশন। তো হাইটটা যেন প্রপারলি একটা লেভেলে, ফাউন্ডেশনটা যেন একটা প্রপার সয়েল থেকে একটা লেভেলে ডেপথে ইনস্টল করা হয়, নেক্সট হচ্ছে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে করোশন প্রোটেকশন। তো ইন পলিউটেড গ্রাউন্ড এরিয়া সাচ অ্যাজ ওল্ড স্যানিটারি ল্যান্ডফিলস, শোর লাইন্স নিয়ার sewer outfall lines from older industrial plants or backwater areas where water stands over dead vegetation, there can be corrosion problems with metal foundation members as well as with concrete. Well, concrete is normally resistant to corrosion. However, if sulfates are present, it may be necessary to use sulfate resistant concrete. মানে বলতে চাইছে যে জায়গায় বেশি করোশন হতে পারে কিরম এরিয়াতে, জেনারেলি বলতে চাইছে যে করোশন এরিয়াতে বলতে ধরো যেখানে পলিউশন খুব গ্রাউন্ড, যে এরিয়াতে খুব যেসব এরিয়াতে খুব বেশি পলিউটেন্ট প্রেজেন্ট, ঠিক আছে, মানে যেই সব ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট বা যেই সব জায়গায় বেশি ইন্ডাস্ট্রি আছে সেই জায়গাগুলো গ্রাউন্ডগুলো ইজিলি পলিউটেড হয়ে যায়। তার ফলে কি হয়, যদি আমার কোনো রকম ব্যাকওয়াটার বা যদি কোনো রকম ব্যাকওয়াটার এরিয়া থাকে যেখানে জল জমার সম্ভাবনা বেশি, ঠিক আছে, যেহেতু ভেজিটেশন এরিয়া যেগুলো থাকে, তো করোশন প্রবলেম অ্যারাইজ করতে পারে। কিরকম, যে আমাদের যে ফাউন্ডেশন গুলো তৈরি করা হচ্ছে মেশিনটাকে রাখার জন্য, সেই ফাউন্ডেশন গুলো আইদার মেটালের হয় বা হয় আমাদের কংক্রিটের। তো ইনকেস যদি কংক্রিটের হয়েও থাকে, যদি কোনো রকম সেই জলে যেখানে মানে যেসব ভেজিটেশনের ব্যাকওয়াটারের জল যেগুলো থাকছে, ব্যাকওয়াটার এরিয়ার জলগুলো, সেগুলোর মধ্যে ইনকেস যদি কোনো রকম সালফেট প্রেজেন্ট থাকে তাহলে কংক্রিট ড্যামেজ হতে পারে। তো আমাদের কি বলা হয়, যখন আমরা ফাউন্ডেশনটা তৈরি করছি, ফাউন্ডেশনটা তৈরি করার সময় কনক্রিটটা যাতে সালফেট রেজিস্ট্যান্ট কনক্রিট যাতে আমরা ইউজ করি সেই ইনস্ট্রাকশন আমাদের দেওয়া থাকে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের করোশনের প্রোটেকশনের জন্য আমাকে এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াটার টেবিল ফ্লাকচুয়েশন। A lowered water table increases the effective pressure and may cause additional settlements. A raised water table may create problem for the owner from the following. তাহলে লোয়ার্ড ওয়াটার টেবিল, এটা টেবিলের মতো বলতে কি চাইছে, যে লোয়ার্ড ওয়াটার টেবিল একটা যখন আমি ফাউন্ডেশন সেট করছি সেটা যদি একটা টেবিল ফরম্যাটে হয়, ঠিক আছে, মানে বেশি উচ্চতার টেবিল না, খুব কম উচ্চতার টেবিলের ফরমেশনে যদি হয়, তার সাথে আমাকে আরো অ্যাডিশনাল সেটেলমেন্ট লাগাতে হয়। তাহলে যদি একটা বেশি উচ্চতার ওয়াটার টেবিলকে আমরা ইনস্টল করি বা তৈরি করি, তখন কি হচ্ছে, তাহলে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। ফ্লোটিং দ্য স্ট্রাকচার, বেশি উচ্চতার যদি আমি একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে থাকি টেবিল ফরম্যাটে, তাহলে কি হবে, তখন মেশিনটাকে ইনস্টল করতে আমার বেশি অসুবিধা হবে, ঠিক আছে। ক্রেন থেকে যখন মেশিনটাকে নামাবে বা ইনস্টল করবে তখন কি হবে, বেশি হাইটে যদি বেশি হয়ে যায়, সে তার ফলে যদি কোনো রকম মেশিনের প্রবলেম হয় সে রিপেয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু ধরো একজনকে এমন হলো যে মই বেবে উঠে উঠে বারবার করে মেশিনটাকে রিপেয়ার করতে হচ্ছে, তো আর বেশি উচ্চতার জিনিসটা ইনস্টল করা থাকলেও আমার মেশিনটার মানে স্টেবিলিটি, মানে যে ওয়েট যেটা পড়ছে বা ওই স্ট্রাকচারের উপর যে বসিয়ে রাখছি সেই স্ট্রাকচারের উপর বসিয়ে রাখার একটা স্টেবিলিটি ফ্যাক্টর চলে আসে, কতটা স্টেবল ওয়েতে সেই ফাউন্ডেশনটার উপর বসে থাকবে। নেক্সট হচ্ছে রিডিউসিং দ্য এফেক্টিভ প্রেশার। তো এবার যদি আমি বেশি উচ্চতায় জিনিসটাকে ইনস্টল করি, আমার মাটির উপর প্রেশারটা অনেক কম পড়বে, কারণ ওটা মাটির থেকে অনেকটা বেশি দূরত্বে উঁচুতে আমার মেশিনটা ইনস্টল হচ্ছে। কিন্তু তার ফলে কি হচ্ছে, এই যে দূরত্বে এতটা মাটি থেকে এতটা দূরত্বে ইনস্টল হচ্ছে, এর ফলে আমাকে এক্সেস সেটেলমেন্ট বা অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্ট বা সেটেলমেন্ট করতে হচ্ছে সেই টেবিলের মানে বা সেই ফাউন্ডেশন টেবিলের ব্যবস্থার জন্য।
নেক্সট হচ্ছে ক্রিয়েটিং আ ওয়েট বেসমেন্ট ইফ দ্য বেসমেন্ট ওয়ালস আর নট ওয়াটার টাইট। তাহলে এবার যে উচ্চতায় আমি রাখছি, এবার যে বেসমেন্টে যে পা গুলো আছে, ফুটিংস গুলো আছে, সেইগুলো যদি বেসমেন্ট গুলো যদি আমার ভেজা থাকে, যদি ওয়েট বেসমেন্ট হয়, তাহলে আমাকে আলাদা করে বেসমেন্ট ওয়াল তৈরি করতে হচ্ছে, মানে যাতে ওয়াটার টাইট বা ওয়াটার টাইট থাকে, যাতে কোনো রকম জলের যদি কোনো রকম ফ্লো হয় নিচ দিয়ে, কোনো রকম ভাবেই যাতে সেই মানে ওয়েটিং এর জন্য যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, এত অব্দি ক্লিয়ার কিনা দেখো, কোনো রকম কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ফ্যাক্টরস যেগুলো বললাম আপ টু পয়েন্ট নাম্বার 6, কারোর কোনো রকম কোয়েরি আছে? আপ টু পয়েন্ট নাম্বার 6। ম্যাম 3 নম্বরটা আবার বলবেন? আচ্ছা দাঁড়াও। আচ্ছা, নেট ভার্সেস গ্রস সয়েল প্রেসার। তো সেটা হচ্ছে যে যখন যে সয়েলের উপর আমি ফাউন্ডেশনটাকে বানাচ্ছি, এবার মানে নেট প্রেসার কতটা পড়ছে, নেট প্রেসার মানে হচ্ছে একটা এরিয়াতে কতটা জোরে প্রেসার পড়ছে, আর একটা হচ্ছে গ্রস মানে হচ্ছে ওভারঅল প্রেসার, অ্যাভারেজ প্রেসার কতটা পড়ছে। তো সেটা কে ডিসাইড করে, সেটা কে সেই জায়গাগুলো কে দেখে, একটা সয়েল ইঞ্জিনিয়ার দেখে আর একটা স্ট্রাকচারাল ডিজাইনার দেখে। তো এবার যে আমি মেশিনটা ইনস্টল করব যখন আমি একটা ফাউন্ডেশনের উপর, তখন কি হবে, একটা মেশিনের পার্টিকুলার ওয়েট থাকবে, এক একটা মেশিনের এক এক রকম ওয়েট থাকবে। তো ফাউন্ডেশনে যখন আমি মেশিনটাকে বসাচ্ছি, তখন কি হয় যে ওরা কি চেক করে যে নেট প্রেসার কতটা পড়ছে। ঠিক আছে, মানে মানে ধরো ফাউন্ডেশনের ধরো 4টে দিক, ঠিক আছে, 4টে পয়েন্ট। ধরো একটা স্কোয়ার বেস ফাউন্ডেশন, ঠিক আছে, স্কোয়ার বেস যদি ফাউন্ডেশন হয়, তাহলে 4টে সাইড পয়েন্ট থাকবে। তো পার্টিকুলার সেই সাইডগুলোতে বা পার্টিকুলার ওই সাইডগুলোতে কত আমার নেট প্রেসার পড়ছে, সেইগুলো আমাকে চেক করতে হবে, যাতে আমি যখন মেশিনটাকে বসাবো, সেটা যেন ওভারবার্ডেন না হয়ে যায়, মানে সয়েলের তুলনায় যেন বেশি ওভারবার্ডেন যাতে না হয়ে যায়। আর গ্রস প্রেসার বলতে কি বলছে, গ্রস প্রেসার বলতে বলছে যে অ্যাপ্রক্সিমেট যে প্রেসারটা পড়ছে, মানে থ্রু আউট ফাউন্ডেশনটা জুড়ে যে প্রেসারটা পড়ছে, ঠিক আছে, ইনক্লুডিং দ্য এক্সিস্টিং প্রেসার, মানে ওভারবার্ডেন প্রেসারের সাথে যে এক্সিস্টিং প্রেসারটা পড়ছে আমার ফাউন্ডেশনের উপর যে মেশিনের ওয়েটটা, ঠিক আছে, সেটা একবার চেক করে নিতে হয়। ঠিক আছে, পার্টিকুলার নেট বলতে পার্টিকুলার কয়েকটা এরিয়া বেসিসে আমি ফাউন্ডেশনের নেট প্রেসার চেক করছি, আরেকটা ওভারঅল প্রেসার চেক করছি থ্রু আউট ইনক্লুডিং দ্য নেট প্রেসার, সেটাকে আমি বলছি গ্রস প্রেসার। যাতে সয়েলের উপর মানে জিনিসটা মানে মানে এমন না হয় যে ফাউন্ডেশনটা বসে গেল সয়েলের উপর। কারণ আমাকে তো ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি মানে ইনস্টল মানে তৈরি করছি কেন, মানে সয়েলের থেকে উপরে রাখার জন্য, মানে এরকম না হয় মাটিটা এতটা নরম হলো বা মাটিটা কোনো রকম প্রবলেম থাকার জন্য ফাউন্ডেশনটা ভিতরে ঢুকে গেল মাটির, ঠিক আছে। তো সেই প্রেসার গুলোকে চেক করতে হচ্ছে যখন আমি মেশিনটাকে বসাবো, সেই ওয়েটটার জন্য যেন সয়েলের মধ্যে কোনো রকম ভাবে ফাউন্ডেশনটা ঢুকে না যায়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে আমাদের। আর দেখো পয়েন্ট 6 অব্দি দেখো, বাকিরা কোনো রকম কোয়েশ্চেন থাকলে করতে পারো। দেখে নাও পয়েন্ট 6 অব্দি ভালো করে দেখে নাও। নেক্সট তারপর আমি পয়েন্ট 7-এ যাবো। ঠিক আছে, আমি কি নেক্সট তাহলে পয়েন্ট 7-এ যাচ্ছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে পয়েন্ট 7-এ, ফাউন্ডেশনস ইন স্যান্ড অ্যান্ড স্লিট ডিপোজিটস। তাহলে কি হচ্ছে, ফাউন্ডেশনস অন স্যান্ড অ্যান্ড স্লিট ডিপোজিটস উইল রিকোয়ার কনসিডারেশন অফ দ্য ফলোইং। একটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, আর এটা হচ্ছে ডেন্সিফিকেশন অফ লুজ ডিপোজিট টু কন্ট্রোল সেটেলমেন্ট। মানে আমি যদি কোনো রকম বালির উপর ফাউন্ডেশন করি, তাহলে আমার কি কি রিকোয়ারমেন্ট থাকার কথা বা কি কি রিকোয়ারমেন্ট কনসিডার করার কথা,
সেই ব্যাপারে আমরা এখন জানবো। ফার্স্টে হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, তারপর হচ্ছে ডেন্সিফিকেশন অফ লুজ ডিপোজিটস টু কন্ট্রোল সেটেলমেন্ট। তাহলে বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে কতটা তার সেই ফাউন্ডেশনের ধরে রাখার ক্ষমতা, ঠিক আছে, কতটা ধরে রাখার ক্ষমতা সেই ফাউন্ডেশনের। ডেন্সিফিকেশন হচ্ছে কতটা ডেন্স, মানে কতটা গভীর সেই জায়গাটা, ঠিক আছে, যেখানে আমি ইনস্টল করছি, যাতে আমার কোনো রকম মানে যখন ইনস্টল করছি সেরকম সেই জায়গায় যেন আনস্টেবল ওয়েতে যাতে কন্ট্রোল করতে আমার ফাউন্ডেশনটাকে কোনো রকম অসুবিধা না হয়। এবার হচ্ছে প্লেসিং দ্য ফুটিং অ্যাট আ সাফিসিয়েন্ট ডেপথ দ্যাট দ্য সয়েল বিনিথ দ্য ফুটিং ইজ confined. If sleet or sand is not confined, then it will roll out of the footing perimeter with a loss of density and bearing capacity. Wind and water may erode sand or sleet from beneath a footing that is too near the ground surface. তাহলে আমি যে ফুটিং টাকে সাফিসিয়েন্ট ডেপথে আমি ইনস্টল করছি, কোথায়, যে সয়েলের উপর আমি ফুটিংটাকে মানে ইনস্টল করছি, তো সেখানে কি হচ্ছে, যদি প্রপারলি আমার সেই বালিটা যদি কনফাইন না থাকে, মানে কি বলবো, মানে পুরোপুরি ভাবে ফ্ল্যাট ওয়েতে না থাকে, ঠিক আছে, মানে খুব আনস্টেবল ওয়েতে মানে বালিটা রাখা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে যে মেশিনটাকে ইনস্টল করছি, এবার বালিটা ধরো কিছু জায়গায় উঁচু আছে কিছু জায়গায় নিচু আছে, এবার যদি আমি সেই জায়গায় কোনো রকম ফাউন্ডেশন ইনস্টল করি, তার ফলে কি হবে, ফাউন্ডেশনের উপর যে মেশিনটাকে বসাবো সে পেরিমিটারের বাইরে চলে যাবে, মানে সেই ফাউন্ডেশনের বাইরে চলে যেতে পারে, কারণ মানে নিচটা যদি উঁচু নিচু থাকে তারপরে মানে স্লিপ খাওয়ার চান্স একটা থাকতে পারে, ঠিক আছে, যেহেতু মেশিনটার একটা হিউজ অ্যামাউন্ট অফ ওয়েট আছে, তো সেটা যদি ফাউন্ডেশনের বাইরে চলে যায় তো সেটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, মেশিনটা আমার মানে অ্যাকচুয়াল ফাউন্ডেশনের উপর যেরকম বসে থাকার কথা তার চেয়ে বাইরে যদি চলে যায়, সেটার ক্ষেত্রে আমার প্রবলেমস ফেস হতে পারে। তো বিয়ারিং ক্যাপাসিটি সেখানে একটা মানে লস হতে পারে, তো তার ফলে একটা ডেন্সিটি লসের জন্য আমাদের এই পেরিমিটারকে আমাদের মেশিন ক্রস করে যাচ্ছে। আর একটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে হাওয়া বাতাসের জন্য বা জলের জন্য আমার এই স্যান্ড বা ইসের উপর কি হয় যে ফুটের মানে দেখবে জল পড়লে যে বালি যেরকম একটা মানে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তো এর ফলে কি হয়, যদি আনস্টেবল ওয়েতে আমি ইনস্টল করি কোনো রকম মেশিন বালির উপর ফাউন্ডেশনের উপর, তখন কি হচ্ছে এই ওয়াটারের জন্য কিন্তু ইরোশনের জন্য আমাদের আবার একটা করোশন হতে পারে। তো সেই পার্টিকুলার যেখানে আমি কোনো বালির উপর যদি কোনো ফাউন্ডেশন আমি ইনস্টল করে থাকি, সেটা যেন একটা স্টেবল ফ্ল্যাট ওয়েতে বালিটাকে মেনটেন করা হয়, আর হচ্ছে মেশিনটা যেন প্রপারলি উইদিন পেরিমিটার অফ দ্য ফাউন্ডেশন ইনস্টল করা হয়, নাহলে কিন্তু আমাদের এই মানে ডেন্সিটি ফ্যাক্টর বা বিয়ারিং ক্যাপাসিটি ফ্যাক্টরের উপর একটা এফেক্ট আসতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে uncontaminated glacial slip deposits can have a large capillary rise because of the small particle sizes. Sometimes these deposits can be stabilized by excavation to a depth of 0.6 to 1 meter, followed by placement of a geotextile water barrier. The slit is then backfilled and compacted to provide a suitable foundation. An overlying water barrier or other drainage may also be necessary since downward percolating water will be trapped by the lower geotextile. তাহলে ধরো কোনো রকম গ্লেশিয়াল ডিপোজিট যেগুলো হচ্ছে, যেগুলো আনকন্টামিনেটেড ওয়াটার, ঠিক আছে, আনকন্টামিনেটেড যদি কোনো রকম গ্লেশিয়াল মানে স্তর যদি নিচে পড়ে, তাহলে কি হতে পারে, সেখানে হচ্ছে একটা আনস্টেবল আবার এরিয়া ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। কতটা ডেপথে, যদি 0.6 থেকে 1 মিটারের ডেপথে যদি কোনো রকম গ্লেশিয়াল ডিপোজিট হয় সেই এরিয়াতে, মানে সেই ফাউন্ডেশনের নিচে, তার ফলে কি হতে পারে যে ব্যারিয়ারটা থাকছে, যে প্রোটেকশনের জন্য যে ব্যারিয়ারটা আমরা ক্রিয়েট করে রাখছি সেই ফাউন্ডেশনের, তাহলে সেটা কি হচ্ছে একটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে যে সুটেবল যে ফাউন্ডেশন থ্রু আউট মেনটেন হওয়া দরকার সেটা হচ্ছে না। এর ফলে আমার কোন রকম জল যদি মানে ডেপথে যদি কোনো রকম গন্ডগোল হয়, তো কোনো রকম যদি জল জমে সেই জায়গায়, তাহলে কিন্তু আমার ফাউন্ডেশনের মধ্যে জল ঢুকে দেওয়ার চান্সেস হাই থাকছে, যার ফলে আমার কি হচ্ছে, ড্রেনেজটা প্রপারলি হবে না, ঠিক আছে। ড্রেনেজ প্রপারলি না হলে কিন্তু সেই মেশিন আমার মানে যেখানে ইনস্টল করেছি সেই মেশিন ড্যামেজ হয়ে যাবে। ফাউন্ডেশনের মধ্যে যদি জলটা মানে জলের মধ্যে যদি ফাউন্ডেশনটা ঢুকে যায় ইন কেস অফ ড্রেনেজ প্রবলেম,
তখন কি হবে, মেশিনের মধ্যে আমরা জল ঢুকে যাওয়ার চান্সেস হাই হয়ে যাচ্ছে, যেহেতু প্রপার ড্রেনেজ হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আমাকে একটা বেরিয়ার এমন ভাবে সৃষ্টি করতে হবে, এমন একটা বেরিয়ার রাখতে হবে অ্যাক্রস দ্য ফাউন্ডেশন, যাতে কোনো রকম ভাবেই মিনিমাম 0.6 to 1 মিটার ডেপথে যাতে কোনো রকম ওয়াটার না ঢোকে। ইন কেস যদি কোনো রকম আনকন্টামিনেটেড গ্লেশিয়ার ডিপোজিট হয়ে যায়, বা স্তরটা যদি আমার এই ডেপথের বাইরে ক্রস করে যায়, 0.6 থেকে 1 মিটারের বাইরে যদি ডেপথ ক্রস করে যায় গ্লেশিয়াল ডিপোজিটের জন্য, তখন কিন্তু আমাদের এই ড্রেনেজ প্রবলেম গুলো ফেস করতে হতে পারে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 4। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশন অন লসেস অ্যান্ড আদার কোলাপসেবল সয়েলস। আচ্ছা, এটা নিয়ে কোনো রকম প্রবলেম? পয়েন্ট নাম্বার 7 নিয়ে কোনো রকম কোয়েরি আছে? পয়েন্ট নাম্বার 7 ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, নেক্সট হচ্ছে পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 এ কি আছে? ফাউন্ডেশনস অন লসেস অ্যান্ড আদার কোলাপসেবল সয়েলস। তাহলে কোলাপসেবল সয়েলস হচ্ছে বেসিক্যালি উইন্ড ব্লোন, ঠিক আছে? হাওয়া বাতাসে যে সয়েল গুলো বয়ে আসে, ঠিক আছে, সেই ডিপোজিট গুলোকে বা ধরো ডিউন স্যান্ড বা ভলকানিক অ্যাশ গুলোকে আমরা জেনারেলি কোলাপসেবল সয়েল বলে থাকি। তাহলে হচ্ছে টিপিক্যালি দে আর লুজ বাট স্টেবল উইথ কন্ট্যাক্ট পয়েন্টস ওয়েল সিমেন্টেড with a water soluble bonding agent, so that certain conditions of load plus wetting produce a collapse of the soil structure with a resulting large settlement. তাহলে কোলাপসেবল সয়েল যেগুলো জেনারেলি আমাদের বয়ে আসে, যেই হাওয়া থেকে যে স্যান্ড ডিপোজিট হয় বা কোনো রকম অ্যাশ ডিপোজিট হয়, সেগুলো জেনারেলি কিরম টাইপের সয়েল হয়? লুজ হয় বাট স্টেবল হয়। ঠিক আছে, তো যখন আমি সেখানে কোনো রকম ফাউন্ডেশন বা ওয়াটার সলিউবল বন্ডিং এজেন্ট দিয়ে সেই জায়গাটা তৈরি করার চেষ্টা করছি, তখন কি হয়, সার্টেন কন্ডিশন কিছু কিছু আমাদের ফ্যাক্টর মাথায় রাখতে হয়। সেটা হচ্ছে, ফার্স্ট এটা হচ্ছে যে ওয়েট যখন ভিজবে সেই মাটিটা, ঠিক আছে, সে কতটা সেটেল, মাটিটা ভিজলে সে কতটা নিচে স্টেবল সেটেল করছে, ভিজলে কতটা তার স্তর সেটেল করছে, ঠিক আছে, ফাউন্ডেশনের বেসমেন্টে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে যখন আমি লোডটাকে ইনস্টল করছি বা মেশিনটাকে ইনস্টল করছি, সেই মাটিটা কতটা সেই ওয়েটটাকে কত ক্ষমতায় নিতে পারছে, ঠিক আছে, কতটা ক্যাপাবিলিটি অনুযায়ী সে ওয়েটটাকে বা ফাউন্ডেশনের ওয়েটটাকে ধরে রাখতে পারছে। তাহলে ইন পাওয়ার ট্রান্সমিশন আর কাপলিং অ্যালাইনমেন্ট ইজ আ ডিভাইস that is used to connect two or more machine shafts together for the purpose of transmitting power. Coupling designs factors in many variables such as horsepower, load, specific gravity, head pressure, torque, shaft sizes, safety factors, etc. So there are two families of couplings, একটা হচ্ছে rigid and flexible. তাহলে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা কি করে থাকছি? পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে জেনারেলি কাপলিং অ্যালাইনমেন্ট ইউজ করা হয়। কারণ কাপলিং অ্যালাইনমেন্ট বলতে কি বলছে, যে কাপলিং অ্যালাইনমেন্ট হচ্ছে একটা ডিভাইস যেটা বেসিক্যালি দুটো বা দুটোর বেশি মেশিনের শ্যাফটকে একসাথে কানেক্ট করছে ফর দ্য পারপাস অফ ট্রান্সমিটিং পাওয়ার। কেন? কারণ যখন আমি একটা মেশিনের সাথে অনেকগুলো মেশিনের কাপল বা শ্যাফটকে কাপলিং করব, তখন সেই মেশিনটা পার্টিকুলারলি অনেকগুলো মেশিনকে চালাচ্ছে। তো এর ফলে আমার একটা মেশিন থেকে অনেকগুলো মেশিনে আমার পাওয়ার ট্রান্সমিট হচ্ছে। তো এবার কাপলিং ডিজাইন ফ্যাক্টর কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, কোন কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে? একটা হচ্ছে তোমার হর্স পাওয়ার, নেক্সট হচ্ছে লোড, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর সেফটি ফ্যাক্টর কিছু থাকে, টর্ক, শ্যাফট কতটা শ্যাফট সাইজ থাকছে। তো বেসিক্যালি কাপলিং জেনারেলি দুটো রকম ভাগের হয়, একটা হচ্ছে রিজিড হয়, একটা হচ্ছে ফ্লেক্সিবল হয়। তো রিজিড কাপলিং হচ্ছে যেটা বেসিক্যালি মোস্ট অফেনলি ইউজ করা থাকে। কারণ হচ্ছে রিজিড কাপলিং এ আমি প্রচুর অ্যামাউন্ট অফ টর্ক জেনারেট করতে পারি। তাহলে দ্য ড্রাইভার জেনারেটস হিউজ অ্যামাউন্টস অফ টর্ক আর দেয়ার ক্যান বি জিরো চেঞ্জ ইন দ্য রিলেটিভ অ্যাকশুয়াল পজিশনস অফ দ্য কাপল শ্যাফট। তো এরকম শ্যাফট যদি কাপলিং করা থাকে, জেনারেলি যদি রিজিড কাপলিং আমি ইউজ করে থাকি, তাহলে অ্যাকশুয়াল পজিশন যে হুইলটা যেতে পারে শ্যাফটের যে শ্যাফটটা যে রোটেট করছে, তো সেখানে কিন্তু কোনো রকম অ্যাকশুয়াল পজিশনের চেঞ্জ খুব কম দেখা যায়, জেনারেলি হয় না।
তো যার ফলে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বিটুইন টু শ্যাফটস ইজ অলমোস্ট জিরো হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আমার কোনো রকম চেঞ্জ যেহেতু অ্যাক্সিয়াল পজিশনে আসে না, তার ফলে আমি আউটপুটটাও খুব ভালো পাই, মানে কমপ্লিট 360 ডিগ্রি রোটেশন আমি পাচ্ছি ফ্রম দ্য কাপল শ্যাফট। তাহলে মোস্ট কমন অ্যাপ্লিকেশন ফর রিজিড কাপলিংস কোথায় কোথায় ইউজ করা হচ্ছে? লার্জ টারবাইন জেনারেটর, ঠিক আছে, সার্টেন প্রসেস মেশিনস ওয়্যার টাইমিং অফ দ্য অপারেশন মাস্ট বি কেপ্ট টু এক্সাক্ট স্ট্যান্ডার্ডস. Rigid couplings are normally less expensive than flexible couplings and often take up less space. However, they must be carefully aligned to the practically zero misalignment. In addition, any dynamic changes in the machine, such as thermal growth and piping movement, must be known carefully and controlled, or damage the machines may occur. তাহলে হচ্ছে মোস্ট কমন অ্যাপ্লিকেশন কোথায় রিজিড কাপলিং এর? একটা হচ্ছে লার্জ টারবাইন জেনারেটর, সেটা হচ্ছে লার্জ টারবাইন জেনারেটরে আমরা পাওয়ার প্ল্যান্টে যেরকম টাইপের জেনারেটর ইউজ করে থাকি, টারবাইন জেনারেটর, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লাগে রিজিড কাপলিং, কারণ স্টিম টারবাইনের সাথে আমার জেনারেটর জেনারেলি কাপলিং করা থাকে। তো সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারি সার্টেন প্রসেস মেশিন যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে, যেখানে টাইমিং অফ অপারেশন সেট করা থাকে। তো সেখানে আমি জেনারেল রিজিড কাপলিং ইউজ করে থাকছি। আর রিজিড কাপলিং হচ্ছে নর্মালি অনেক কম এক্সপেন্সিভ, ঠিক আছে, লেস এক্সপেন্সিভ হয় আর ফ্লেক্সিবল হয় বেশি, ঠিক আছে, মানে অনেক ফ্লেক্সিবল আর রিজিড। তো ফ্লেক্সিবল কাপলিং যেগুলো আমরা ইউজ করি, তার থেকে রিজিড কাপলিং এর আমার দাম অনেক কম পাচ্ছি, আর অনেকটা কম জায়গা নিয়ে সেটাকে ইনস্টল করতে পারি। কিন্তু একটা জিনিস ফ্যাক্টর আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি এটাকে ইনস্টল করছি সেটা যেন প্রপারলি অ্যালাইন থাকে, যাতে প্রপারলি কোনো রকম মানে মিস অ্যালাইনমেন্ট না হয়, ঠিক আছে। শ্যাফটের সাথে আরেকটা শ্যাফটের জন্য কোনো রকম মিস অ্যালাইনমেন্ট বা কোনো রকম অ্যালাইনমেন্টে যাতে কোনো রকম স্পেসিং এ প্রবলেম না হয়, তাহলে কিন্তু আমার শ্যাফট প্রপারলি ঘুরবে না, ঠিক আছে। তো আরেকটা কি দেখতে হয়, ডাইনামিক চেঞ্জ মেশিনে যে থার্মাল গ্রোথ বা পাইপিং মুভমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো যেন প্রপারলি কন্ট্রোলড ওয়েতে মেনটেন হয়, আর কোনো রকম ড্যামেজ যাতে মেশিনে না হয়, মানে কোনো রকম ড্যামেজ যাতে মেশিনটাকে ফেস না করতে হয়। তো এই অ্যালাইনমেন্ট মানে যেহেতু এখানে মানে সার্কুলার মোশন হচ্ছে বা রোটেশন হচ্ছে শ্যাফটের, তার ফলে কি হচ্ছে, এই পজিশন যেটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন অ্যালাইনমেন্ট, সেগুলো আমাকে মাথায় রাখতে হয়। যদি কোনো রকম ডিগ্রিতে, ঠিক আছে, এই সার্কুলার মোশনে যখন ঘুরছি তখন কোনো রকম অ্যাকচুয়াল মুভমেন্টে যদি কোনো রকম ডিগ্রিতে মিস অ্যালাইনমেন্ট হয়, তার ফলে কিন্তু শ্যাফট আটকে যেতে পারে বা শ্যাফট কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যেতে পারে, বা প্রপারলি যেরকম ভাবে ঘোরার কথা মেশিনটা সেরকম ভাবে নাও ঘুরতে পারে। তো এই জিনিসগুলো আমাকে ফ্যাক্টরগুলো মাথায় রাখতে হবে। আর ফ্লেক্সিবল কাপলিংস হচ্ছে একটা ডিফারেন্স থাকে, দে ক্যান ফ্লেক্স স্লাইটলি অ্যালোভিং স্মল অ্যামাউন্টস অফ মিসঅ্যালাইনমেন্ট. The degree of misalignment tolerable with a flexible coupling depends greatly on the coupling's design. তাহলে আর ফ্লেক্সিবল অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি কাপলিং করছি ওই মেশিনটাকে, তাহলে ওর ফ্লেক্সিবল অ্যালাইনমেন্টে কিন্তু মানে অনেক সময় মিস অ্যালাইনমেন্টের চান্সেস হাই থাকে। তার ফলে কি হয় যে মিস অ্যালাইনমেন্টের জন্য মেশিন বা সেই মেশিনের শ্যাফটটাকে অনেক রকম টলারেন্স লিমিট ক্রস করতে হয়, ঠিক আছে। প্রত্যেকটা মেশিনের তো একটা রেটেড ভ্যালু থাকে, আর প্লাস মাইনাস কিছু টলারেন্স ভ্যালু থাকে। তো সেই টলারেন্স লিমিট কিছুটা হলে এখানে একটা এফেক্ট পড়ে যখন আমি ফ্লেক্সিবল কাপলিং করছে। আর ফ্লেক্সিবল কাপলিং যে ডিজাইন করছে সেটাও একটা হিউজ ফ্যাক্টর যখন আমি ফ্লেক্সিবল কাপলিং কোনো মেশিনে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, শ্যাফটের ক্ষেত্রে। তো ফ্লেক্সিবল কাপলিং জেনারেলি অনেক রকম টাইপের হয়, ঠিক আছে। এখানে আমি 3টে টাইপের দিয়েছি, ইলাস্টোমেরিক, একটা ডিস্ক প্যাক, একটা গিয়ার। তো আমি ফ্লেক্সিবল কাপলিং দিয়ে দিয়ে নেক্সট দিন স্টার্ট করব, ঠিক আছে। তোমরা বলো যে 8 অব্দি ফাউন্ডেশন অন লস অ্যান্ড আদার কোলাপসেবল সয়েল, এই ফ্লেক্সিবল আর রিজিড কাপলিং এটা নিয়ে কোনো রকম কারো ডাউট আছে? কারো কোনো রকম ডাউট আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এত অবধি ভালো করে পড়বে, ঠিক আছে। ফ্লেক্সিবল কাপলিং অবধি, পয়েন্ট 8 অবধি, ঠিক আছে। আমি নেক্সট দিন টাইপ অফ ফ্লেক্সিবল কাপলিং থেকে আমি স্টার্ট করব, ঠিক আছে। আর পয়েন্ট 8 অবধি একটু ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আমি আজকে তাহলে এখানে লিভ করছি।
Thank you. Okay, ma'am. Thank you, ma'am.